কারণ এই নদী তো কোনোদিন নোনা জলকে সহ্য করেনি। এই নদীর যে নিজস্ব মাছ, নিজস্ব প্ল্যান্ট স্পিসিস, তারা তো কোনোদিন নোনা জলের সম্মুখীন হয়নি, নোনা জলে টিকে থাকতে তারা শেখেনি। তারা শিখেছে উপর থেকে মিষ্টি জল এলে সেই মিষ্টি জলের সজল ধারায় তারা ডিম পাড়বে এবং সেই ডিম থেকে ছোটো ছোটো মাছগুলো এই নদীর মিষ্টি জলে খেলে বেড়াবে। ধীরে 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 কেলেঘাই নদী থেকে হারিয়ে যাচ্ছে তার জীববৈচিত্র্য। কী হবে জানেন? আর কিছুদিন পরে এই নদীতে 1-2 প্রকারের প্রজাতির মাছ ছাড়া আর কোনো মাছই পাওয়া যাবে না। হাজার হাজার বছর ধরে কেলেঘাই নদী তার নিজস্ব বাস্তুতন্ত্র তৈরি করেছিল বিভিন্ন প্রাকৃতিক কন্ডিশনগুলোর উপর নির্ভর করে। বিগত 100 থেকে 200 বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায় কেলেঘাই নদীর নিজস্ব যে অ্যাকোয়াটিক প্ল্যান্ট স্পিসিস এবং অ্যাকোয়াটিক ফিশ স্পিসিস, এইগুলোর বৈচিত্র্য অন্যান্য নদীর তুলনায় একটু অন্য ধরনের ছিল। সেই অন্য ধরনের থাকার পেছনে এই নদীর যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোই কিন্তু দায়ী ছিল। কিন্তু 2014-15 সালে এই নদীর সংস্কার হয়ে যাওয়ার পর এই নদীর চরিত্র ভীষণভাবে পাল্টে যায়। এই 2014-15 সালে নদীর সংস্কার হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে কেলেঘাই নদীতে আর কোনোদিন বন্যা হবে না, কারণ কেলেঘাই নদীকে বন্যার জন্য এই নদীকে দোষারোপ পেতে হতো। সেই বন্যার দোষারোপ থেকে মুক্তি হতে আমরা 2014-15 সালে কেলেঘাই নদী সংস্কারের পর ভেবেছিলাম যে কেলেঘাই নদীতে আর কোনোদিন বন্যা হবে না। কিন্তু 2021 সালে আমাদের চোখে চোখ রেখে প্রকৃতি দেখিয়ে দিয়েছিল যে মানুষের সংস্কার একটা নদীর সিস্টেমকে কোনোদিনই বদলাতে পারে না। 2021 সালে বন্যা ভীষণভাবে কেলেঘাই নদীর চারিদিকের অববাহিকাকে জলমগ্ন করে ফেলেছিল। বুঝতে পেরেছেন? সে তো গেল বন্যার কথা। এবার আসি কেলেঘাই নদীর নিজস্ব কান্না এবং অসহায়ের কথা আপনাদের কাছে ভাগ করে নেওয়ার জন্য। এই কেলেঘাই নদী ধীরে 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 যে তার বৈচিত্র্যের ভাণ্ডার তৈরি করেছিল, সেই বৈচিত্র্যের ভাণ্ডার কেবলমাত্র 10 বছরের সংস্কারের পর, 10 বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম সেই বৈচিত্র্যের ভাণ্ডার ধীরে ধীরে সংকটাপন্ন বা একবারে ডিক্লাইন হতে শুরু করলো। তার একটাই কারণ, সংস্কার, নদী সংস্কার। এই নদী সংস্কারের ফলে বেলদা থেকে শুরু করে নাঙল কাটা পর্যন্ত নদীর যে মধ্যগতি, সেই মধ্যগতি সংস্কার করা হয়, অর্থাৎ নদীর গর্ভ থেকে মাটি তুলে নদীর গভীরতা বৃদ্ধি করা হয়। সেই গভীরতা বৃদ্ধি করার ফলে নদীর জলের স্রোত বেড়ে যায় এবং গ্রীষ্মকালে নদী প্রায় শুকিয়ে গেল। এবং গ্রীষ্মকালের পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম সমুদ্র থেকে জোয়ারের জল এই নদীতে ঢুকতে শুরু করলো। 2014-15 সালের পর আমরা দেখতে পেলাম যে সমস্ত জায়গায় কোনোদিন সমুদ্রের নোনা জল প্রবেশ করতো না, সেই সমস্ত জায়গায় নদীতে নোনা জল প্রবেশ করতে শুরু করলো। আর সেখান থেকেই নদীর যে নিজস্ব বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্যের ধ্বংসের লীলা শুরু হলো। অর্থাৎ এই নদী সবসময়ের জন্য মিষ্টি জলে পুষ্ট একটি নদী, কিন্তু 2014-15 সালে পরে এই নদীতে যখন সমুদ্রের নোনা জল ঢুকতে শুরু করলো, তখন এই নদীর যে নিজস্ব প্ল্যান্ট, নিজস্ব অ্যাকোয়াটিক স্পিসিস, তারা সেই নোনা জলে আর সারভাইভ করতে পারলো না, তারা মরে ভাসতে শুরু করলো। বিঘার পর বিঘা ওয়েটল্যান্ড, নদী লাগোয়া বিঘার পর বিঘা যে জলাভূমিগুলো ছিল, সেই জলাভূমিগুলিতে কচুরিপানা এবং বিভিন্ন ধরনের ইন্ডিজিনাস প্ল্যান্ট স্পিসিস পচে ভাসতে শুরু করলো। এখনও সেই একই অবস্থা। এখনও আপনারা নদীতে দেখতে পাচ্ছেন ধূসর রঙের প্যাচগুলো, যেগুলো কিন্তু কচুরিপানা বা বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্পিসিস, সেই প্ল্যান্ট স্পিসিসগুলো নোনা জলে একবারে পচে ভেসে আছে। এই নদীতে এখন কেবলমাত্র চিংড়ি মাছ, নোনা জলে যারা সারভাইভ করতে পারে, সেই চিংড়ি মাছের কিছু প্রজাতি এই নদীতে এখন আমরা ধরছি বা দেখতে পাচ্ছি। কিন্তু এই নদীর যে নিজস্ব পুঁটি, ট্যাংরা, কই, শিঙি, মাগুর, বোয়াল, আইড়, ন্যাদোস, কালবোস, চিথল, এই সব মাছ আর এই নদীতে এখন একটিও দেখতে পাওয়া যায় না। কারণ কি? এই বিগত 10 বছরে বারংবার নোনা জল ঢুকে যাওয়ার জন্যে ওই সমস্ত মাছের যে ব্রিডিং পিরিয়ড, অর্থাৎ এই সময়ে যে ব্রিডিং পিরিয়ড, ওই সমস্ত মাছগুলো আর এই জলে ডিম পাড়তে পারছে না এবং সেই ডিম থেকে নতুন চারা তৈরি হচ্ছে না, সেই ডিম থেকে নতুন ছোট মাছের চারা তৈরি হচ্ছে না। তাহলে একটা নদীর জীববৈচিত্র্য কীভাবে টিকে থাকবে? টিকে থাকবে না, কারণ এই নদী তো কোনোদিন নোনা জলকে সহ্য করেনি। এই নদীর যে নিজস্ব মাছ, নিজস্ব প্ল্যান্ট স্পিসিস, তারা তো কোনোদিন নোনা জলের সম্মুখীন হয়নি, নোনা জলে টিকে থাকতে তারা শেখেনি। তারা শিখেছে উপর থেকে মিষ্টি জল এলে সেই মিষ্টি জলের সজল ধারায় তারা ডিম পাড়বে এবং সেই ডিম থেকে ছোটো ছোটো মাছগুলো এই নদীর মিষ্টি জলে খেলে বেড়াবে।
তারা ধীরে ধীরে বড় হবে এবং সেই মাছকে নদীর দুই দিকে যে জনজীবন আছে সেই জনজীবন সেই মাছকে ধরে তাদের জীবন ধারণ করবে। এটাই ছিল চিরকালের প্রথা, এটাই হাজার হাজার বছর ধরে কেলেঘাই নদীর দুদিকে মানুষেরা জেনে এসেছে। কিন্তু একটি অবৈজ্ঞানিক সংস্কার 2014-15 সালের, আমি বারবার অবৈজ্ঞানিক বলছি কারণ এই অবৈজ্ঞানিক সংস্কারের ফলে সুদূর প্রসারী চিন্তাভাবনা আমরা না করে যে সংস্কার করে ফেলেছি সেই সংস্কারের মাসুল আজকে দিতে হচ্ছে। ধীরে 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 কেলেঘাই নদী থেকে হারিয়ে যাচ্ছে তার জীব বৈচিত্র্য, তার প্ল্যান্ট স্পিসিসের বৈচিত্র্য, তার অ্যাকোয়াটিক স্পিসিসের বৈচিত্র্য। কি হবে জানেন? আর কিছুদিন পরে এই নদীতে 1-2 প্রকারের প্রজাতির মাছ ছাড়া আর কোনো মাছই পাওয়া যাবে না। ইদানিংকালে বড় বোয়াল মাছ, বড় চিতল মাছ, বড় আইড় মাছ, কচ্ছপের প্রজাতি রিজিওনালভাবে ডিস্টিংক্ট হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়ে গেছে এই সমস্ত মাছ এই নদী থেকে। আর আশেপাশের বাজারে এই মাছকে দেখতে পাওয়া যায় না। কিন্তু সাধারণ মানুষ একসময় ভেবেছিল এই নদীতে যখন নোনা জল এসছে আমরা সমুদ্রের কিছু মাছ খেতে পারবো। খাও, এখন চিংড়ি মাছ আমরা খাচ্ছি, হারিয়ে ফেলেছি গলদা চিংড়ি। এখন আমরা সাধারণ ভেটকি মাছ খাচ্ছি, হারিয়ে ফেলেছি চিতল, বোয়াল, আইড়। এই সমস্ত মাছ আমাদের আর পাতে পড়ে না। তাহলে ধীরে ধীরে আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের কাছে তুলে ধরলাম কেলেঘাই নদীর দুরবস্থা, অসহায়তা, কান্নার কথা। খুব শীঘ্রই এই ব্যাপারে প্রশাসনিক দিক থেকে, জনস্বার্থের দিক থেকে, জনগণের দিক থেকে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, অদূর ভবিষ্যতে কেলেঘাই নদীর যে সুজলা সুফলাং যে তার রসদ, সেই রসদ থেকে বিরাট সংখ্যক জনজাতি বঞ্চিত হবে এবং আগামী প্রজন্ম এই নদীর যে সমস্ত ইন্ডিজিনাস মাছ সেই সব মাছ তারা আর দেখতে পাবে না। তাদের ছবি কেবলমাত্র তারা বইতে কিংবা এই সোশ্যাল মিডিয়াতে তারা চাক্ষুষ করতে পারবে। বুঝতে পেরেছেন? এই কেলেঘাই নদীকে নিয়ে আমার এই তথ্যচিত্র আপনারা সবার কাছে পৌঁছে দিন, যাতে এই ব্যাপারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা সঠিক পদক্ষেপটি নিতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশের খেয়াল রাখবেন। নমস্কার।